কংসাবতী রিভার পেরিয়ে গেলাম। 197.5-এ ধরলাম 750 টাকা, 7.09 লিটার, 7.09 লিটার। আর টোটাল কিলোমিটার এখন হয়েছে 10,191.5 কিলোমিটার, 750 টাকা। সোজা ওপর থেকে কটক ভুবনেশ্বর চলে গেল, আর এই দিকে চলে যাচ্ছে বালেশ্বর। তা আমরা এখন বালেশ্বরের দিকে যাব না, আমরা এইটাতেই উঠে যাব। এখান থেকে নামলাম, নেমে এসে আবার এখানেই উঠে যাব। এটা একটু চেক করে নিলাম। তোমরা নিশ্চয়ই দেখেছো আগের এপিসোডে 3 জনে বেরিয়ে পড়েছি আজ সকালে উড়িষ্যার উদ্দেশ্যে। আমাদের প্রথম টার্গেট আছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, ইমামি জগন্নাথ মন্দির, এবং তার পরবর্তীকালে আমরা পঞ্চলিঙ্গেশ্বরে আজ রাত্রিরে হল্ট করব। প্রিয় বন্ধুরা, প্রচণ্ড গরম। এই গরমে এই জ্যাকেট পরে চালানো যে কি কষ্টকর, যারা রাইড করেন তারা জানেন। রাইডার যারা 2 হুইলার পছন্দ করেন, এটাই তাদের কাছে আনন্দ। ঘর যেন মনে হয় বন্দি জীবন, আর যত গরম হোক, যত বৃষ্টি হোক, যাই হোক, এটাই কিন্তু জীবন। এই দিকে বেরিয়ে যাব কটকের উপর, ভুবনেশ্বর সোজা বেরিয়ে যাচ্ছি আমরা। আর এখন হয়েছে 258 কিলোমিটার, 3:55 বাজছে। আচ্ছা, হাইওয়ের ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছি, চেন্নাই এক্সপ্রেস হয়ে। বন্ধুরা, ওই দূরে একটা পাহাড়ের রেঞ্জ নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, ওইটাই বোধহয় নীলগিরি পর্বত। একদম ওই রেঞ্জ থেকে ওই দিকে পুরোটা। আমি এখনো বুঝতে পারছি না, বিরাট একটা রেঞ্জ পাহাড়ে দেখতে পাচ্ছি। আর উড়িষ্যার ঢোকা অনেকক্ষণ আগেই উড়িষ্যা ঢুকে গেছি। এই মন্দির দেখো, এই টাইপের মন্দির। রাস্তায় প্রচুর কাজ চলছে। বাঁ দিকটা নিয়ে নিলাম। চেন্নাই কলকাতা হাইওয়ে NH-16 থেকে নেমে গেলাম সার্ভিস রোডে। এখান থেকে উল্টো মুখে এগিয়ে চললাম। গাড়িগুলো নামছে ওখানটা দিয়ে। চলে যাব ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল। এটা নয়, আগে 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 এইখান থেকে বাঁ দিকে যেতে হবে। ফ্লাইওভারের ওপর দিয়ে চলে এসেছিলাম ভুল করে। ফ্লাইওভারের আন্ডারপাসটা দিয়ে এসে ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল রোড ধরতে হতো। ডান দিকে ঘুরে যেতে হবে। ক্ষীরচোরা হচ্ছে 2 কিলোমিটার এখান থেকে, আর মির্চি টেম্পল হচ্ছে 16 কিলোমিটার। রেমুনা রোড ধরে নিলাম, মন্দির কাছেই। কত গরু এইখানটায়, সব গাড়ি, বাস, মোটরসাইকেল রাখবার জায়গা। তা আমরা এইখানটাতে রাখলাম বাইক। এখন বাজে 4:28, 271.6 কিলোমিটার হয়েছে। ওখানে নিয়ে যাই, ও কাছেই থাকাই ভালো, ওখানেই চলো। যেখানটায় দাঁড়িয়েছিলাম না, ওইখানটায় বাঁ দিকে ঢুকে গেলেই ওই তো তুমি যেটা বললে বাঁ দিকে, বললাম না, ওইটা তলা দিয়ে ওইটা। আমি তো বুঝতে পারছি যে ফ্লাইওভারটা যাচ্ছে, তাহলে নিচের দিকেই হবে। হ্যাঁ, ওইটি। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। একেবারে মন্দিরের পাশে বাইক রাখবো। ওই যে মন্দির দেখা যাচ্ছে, ওর পাশে এই গাছের তলায় বাইকগুলো রাখলাম। ধরাচুরো খুলে আমরা মন্দিরে প্রবেশ করছি। স্বরূপ আমাদের সঙ্গে রাইড করলেন, কিন্তু বললেন মন্দিরে ঢুকবেন না, উনি বাইরেই এখানে বসে থাকবেন। আর এখানে ক্ষীর প্রসাদ পাওয়া যায়। আপনি আগে দেখে আসুন, তারপর আমি যাবো। আমি এরকম সবাই তো যখন যাচ্ছি না একবার দেখেন। কিন্তু নিয়ে আসবে, একটা পুরো আমার, বাকি তোমার যা খাবে খাবে। কি আর করা যায়, স্বরূপের জিম্মায় সব ধরাচুরো রেখে, বাইক রেখে আমরা ঢুকে পড়লাম ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। সুন্দর একটা বিরাট প্রশস্ত উঠান, এর মধ্যেই রং চং করা। এটা আমি ইউটিউবে দেখেছিলাম। চারিদিকে মন্দির, বিভিন্ন রকম দেবদেবী আছেন। হিন্দু শাস্ত্র মতে বিভিন্ন মন্দিরে বিভিন্ন মাহাত্ম্য থাকে, এরও নিশ্চয়ই একটা মাহাত্ম্য আছে। কেন ক্ষীরচোরা গোপীনাথ হলো? আমার ধারণা ছিল ছোটবেলায় ননীচোরা, মা যশোদার গোপাল, ক্ষীর অর্থাৎ দুধ, আর চোরা নয়, ছোড়া মানে হচ্ছে যে চুরি করেছে। কৃষ্ণ ঠাকুরই চুরির ব্যাপারের সঙ্গে যুক্ত আছেন মনে হচ্ছে। মন্দির কোনটা? এখানে যে ক্ষীর স্পেশাল, হ্যাঁ সেটা ওই দিকটায় পাওয়া যায়। হ্যাঁ, ওই দিকটা আচ্ছা ঠিক আছে, ওটা নিতে হবে। হ্যাঁ। স্পেশালিটি এখানে। এটা মূল মন্দির, এদিকে এখানকার স্পেশাল কি ওই দিকটায় পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, এই ক্ষীরচোরা মন্দিরে ঘন দুধের ক্ষীর পাওয়া যায়।
তা আমরা একটু পরেই সংগ্রহ করব। 1300 খ্রিস্টাব্দে রেমুনা অঞ্চলে বালাসোর জেলায়, স্টেট হচ্ছে উড়িষ্যা, এই মন্দিরে কৃষ্ণ জন্মাষ্টমীতে বিরাট উৎসব হয়। এই মন্দিরের দেবতা সম্পর্কে বলতে গেলে বলা যায় যে 500 বছরেরও বেশি আগে মানবেন্দ্র পুরী বলে একজন গোপালের সেবক, তিনি বৃন্দাবনে থেকে গোপালের জন্য কিছু কাঠ আনতে এসেছিলেন নবদ্বীপে, পরবর্তীকালে এখানে আসেন এবং এখানে এসে দেবতার মূর্তি দেখে প্রচণ্ড আনন্দ পান এবং এখানেই উনি নাম কীর্তন শুরু করে দেন। এখানে দেখেন যে গোপীনাথকে ঘন ক্ষীরের মতো দুধ এখানে দেয়া হচ্ছে। এখানকার ব্রাহ্মণকে জানতে চান যে প্রসেসে কিভাবে এই দুধটাকে ঘন করা হচ্ছে, কিন্তু মানবেন্দ্র পুরীর ইচ্ছা ছিল যে ওটা একটু টেস্ট করে দেখবেন যে কীরকম হয়। তিনিও তার গোপালকে বৃন্দাবনে ঠিক ওইভাবেই খাওয়াবেন। পরবর্তীকালে তার মনে একটা চিন্তা হয় যে আমি এ কী করলাম, ঠাকুরকে এখনো ভোগ দেওয়া হলো না। হিন্দু শাস্ত্র মতে কি হয় যে ঠাকুর যখন ভোগ খায় তখন সামনেটা আড়াল করে দেওয়া হয়, পরবর্তীকালে তার প্রসাদ হয়ে যখন আসে তখন মানুষ সেটা গ্রহণ করে। তো আমি আগেই ঠাকুর খাওয়ার আগে আমি নজর দিয়ে দিলাম, মন খারাপ হয়ে গেছে। তিনি মন্দিরের পাশে একটা জায়গায় থাকতেন, সেখানে গেছেন, কিন্তু এখানে রাতে 12টা দুধের জায়গা দেওয়া হয়েছিল ঠাকুরের ঠিক কাছেই, 11টা আছে আর একটা নেই। পুরোহিত ভাবছে কি হলো, আর একটা কোথায় গেল। রাত্রে ঠাকুর তাকে স্বপ্নে দিয়েছেন। দেখো বন্ধু, এগুলো কিন্তু সব গল্প কথা, শোনা কথা বিভিন্ন জায়গায়, যেটা মাহাত্ম্য বলতে গেলে এগুলো একটু বলতে হয়, তাহলে শুনতে বেশ ভালো লাগে। বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা আলাদা। কৃষ্ণ তো বরাবরই ছেলেবেলা থেকেই তো একটু বিরাট রাজনীতিবিদ। যাই হোক, সেই মুহূর্তে তিনি ওটা তার কাপড়ের মধ্যেটা লুকিয়ে নিয়েছিলেন। মানে উনি বলতে চেয়েছেন স্বপ্নে, বলছেন যা এটা গিয়ে মানবেন্দ্র পুরীকে দিয়ে আয়, খুব ভালো লোক, ওকে দিয়ে আয়। তখন সেই পুরোহিত এসে খুঁজে মানবেন্দ্র পুরীকে দিয়েছে, দিয়ে বললেন যে আপনি বড় ভক্ত ঠাকুরের। এইটার থেকেই মানে এখানে হচ্ছে এই ক্ষীর মানে হচ্ছে ঘন দুধ, ছোড়া মানে হচ্ছে চুরি, ক্ষীরচোড়া আমরা সংক্ষেপে বলি ক্ষীরচোড়া। ক্ষীরচোড়া গোপীনাথ মন্দির। এই গোপীনাথ বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, এই গোপীনাথ আমাদের মধ্যেও অবস্থান করছেন। যখন কোনো বিপদে পড়ি, কোনো একটা ওয়ে আউট বের করি, বিভিন্ন ফন্দি ফিকির করি, সবই কিন্তু এই গোপীনাথ করাচ্ছেন আমাদের দিয়ে। মহাভারতে যুধিষ্ঠিরকে দিয়েও কিন্তু তিনি মিথ্যে বলানোর চেষ্টা করেছিলেন, যদিও যুধিষ্ঠির সেভাবে বলেননি। আবার এটাও ঠিক, সংসারে অনেক সময় মিথ্যে প্রয়োজন হয়, মিথ্যে ছাড়া সংসারটা কিন্তু সোনার পাথর বাটি, এটাও মনে রাখা দরকার। প্রসাদের খোয়া এবং ক্ষীর, এখানকার ক্ষীর মানে অমৃত কেলি, ভোগের দাম বলেছি, অন্য কোথাও নাকি এরম পাওয়া যায় না, এত সুন্দর ক্ষীর। মন্দিরে যতটা পারলাম ততটা দেখানোর চেষ্টা করলাম। পিছনের দিকে একটা পুকুর আছে, সেটাও দেখালাম, আর অন্যান্য মন্দিরগুলো তোমরা দেখলে। কিন্তু আমার টার্গেট গোপীনাথের একটা ছবি তুলতে হবে, কিন্তু এখানে তো কিছুতেই তোলা যাবে না, দেখা যাচ্ছে যে তোলা যাবে না এখানটাতে। কিন্তু আমিও বসে আছি যে একটা ছবি তুলে নিয়ে যাব, কেননা তোমরা যদি ওই দেখো গোপীনাথ তোমাদের জন্য দেখা দিলেন, আবির্ভূত হলেন। আমি ওটাকে একটু বড় করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। একটু এই হলেন গোপীনাথ। এইখানে মোমবাতি লাগানো হয়, আর নাট মন্দির ওখানে। আর বাঁ দিকে দেখো ওখানে খোয়া বিক্রি হয় 300 টাকা পার কেজি, ঠিক ওই পয়েন্টটাতে। আর এই বাঁ দিকের ওখানে হচ্ছে ক্ষীর 70 টাকা, 40 টাকা, 25 টাকা ভাঁড়ে। গোপীনাথের মাহাত্ম্য গোপীনাথের ক্ষীর, তাই তো? আমরা 40 টাকা গোপীনাথের ক্ষীর। এখানকার বিশেষত্ব এই ক্ষীর নাকি অনেকদিন পর্যন্ত এই একই রকম থাকে। হ্যাঁ, দেখি ক্ষীরটা একটুখানি, বাহ চমৎকার ক্ষীর। 70.7। আর এখন বাজে 5টা 12। আমরা ক্ষীরচোড়া গোপীনাথ মন্দির থেকে এবার বেরিয়ে পড়ছি। বেরিয়ে পড়ে আমরা ইমামি মন্দিরে যাব। মন্দিরের এটা পাঁচিল, এই যে ভেতরটা। এবার আমরা বেরিয়েই এই বাঁ দিক থেকেই এসেছিলাম, বাঁ দিকে যাব। এই ক্ষীরচোড়া মন্দির চক, এখান থেকে এই রাস্তাটার নাম হচ্ছে ক্ষীরচোড়া গোপীনাথ মন্দির রোড। রেমুনা এলাকায় গণেশ পুজোর খুব ধুম, সেটা বোঝাই যাচ্ছে। বিভিন্ন প্যান্ডেলে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর বিসর্জনের জন্য প্রস্তুত নিচ্ছে। কিন্তু ওই পয়েন্ট থেকেই পেছন দিকটার নাম হচ্ছে গর্গেশ্বরা টেম্পল রোড। গর্গেশ্বরা মহাদেব মন্দির আছে ওই পেছন দিকেই। আমরা ডান দিকে ঘুরে নিচ্ছি, জানুগঞ্জ রোড পেরিয়ে এলাম। ওই জায়গাটার নাম হচ্ছে রেমুনা বাজার, রেমুনা মার্কেট কমপ্লেক্স। আর এখান থেকে আমরা ধরে নিচ্ছি রেমুনা মিত্রপুর রোড। 6.7 কিলোমিটার গিয়েই আমরা পৌঁছে যাব ইমামি জগন্নাথ টেম্পল, মানে যেটা স্যান্ডস্টোনের একটা টাওয়ার। গেট এইটা, কার পার্কিং, টেম্পল গেট নাম্বার 2। পার্কিংয়ে রাখতে হবে। পার্কিংয়ে
রাখছি বাইকগুলো। আর এই যে সামনেই মন্দির দেখা যাচ্ছে। এই গেটটা বন্ধ আছে, ওইদিকে ঘুরে যেতে হবে। বাইকগুলো এখানে আমরা রেখে দিলাম। বন্ধুরা, জলে পা পরিষ্কার করে তো মন্দিরে ঢুকবো, মন পরিষ্কার কি করে করব সেটা তোমরা বলে দিও। অনেক দর্শনার্থী এখানে এসেছেন। এখানে একটাই যে এখানে কোনো পার্কিং ফি নেই, প্রবেশ মূল্য নেই, সবাই এখানে প্রবেশ করতে পারে। সূর্য অস্ত যাচ্ছে, সুন্দরভাবে রোদ এসে পড়েছে জগন্নাথ টেম্পলের ওপর, আর আমরা পাথরের সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি। খানিকটা উঁচু, প্রায় 2.5 ফুটের মতো উঁচু পথ ধরে ওই কোণে সূর্য অস্ত যাচ্ছে। আর কি সুন্দর একটা ভাইবটা, কি সুন্দর লাগছে দেখো। এদিকে কত মানুষজন আসছেন, সূর্যের আলো পড়েছে সবুজ গাছের ওপরে। আর ডান দিকে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে এইখানে। আর টিকিট কাউন্টারটা একটু আগে, একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর একবার ঢোকার আগে এইখানটায় যখন ভিড় হয়, এই যে দুদিকে রেলিং দেয়া আছে। চলে এসেছি মন্দির প্রাঙ্গণে, ইমামি জগন্নাথ টেম্পল। এই সিঁড়ি দেখো, পাথরের সিঁড়ি, খুব কম, এটা 3 ইঞ্চি 3.5 ইঞ্চি হাইট একটা সিঁড়ি। সুন্দরভাবে চাতাল বলা যেতে পারে, এখানে বসা যাবে। আমরা ঢুকে পড়লাম মন্দিরের একদম গর্ভগৃহ বলা যায় সেইখানেই। এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম 3 জন রয়েছেন। মন্দিরের কারুকার্য দেখো। রাঁচিতে দেখবে, রাঁচিতেও জগন্নাথ মন্দির দেখিয়েছি, ঠিক এই একই মডেল, একই রকম। রাঁচির ভিডিওর যে লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটা দেখো, ওটাও বেশ ভালো লাগবে। এইখানে তো কিছু ছবি তুলে রাখতে হবে, মন্দিরের ছবি হলো, আমাদেরও ছবি রাখতে হবে। এই দেখো মন্দিরের উপর থেকে এবার ওই গেটে যেদিকে এলাম ওটা দেখা গেল। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিগুলো নিচ্ছি। প্রত্যেকটা কাজ দেখো কত নিখুঁত, এখনও কত সুন্দর রয়েছে। ইমামি তৈরি এই জগন্নাথ মন্দিরের কারুকার্য দেখতে বহু মানুষ বাইরে থেকে আসেন। আর এই জগন্নাথ মন্দিরকে দ্বিতীয় পুরীর জগন্নাথ মন্দির বলেও অনেকে প্রায়শই বলেন। এই ইমামি জগন্নাথ মন্দির বালাসর থেকে প্রায় 7 কিলোমিটার, আর এখান থেকে 15 কিলোমিটার দূরে ইমামি পেপার মিল আছে। এই ইমামি গ্রুপই এটা 2009 শুরু করেছিল, 2009 থেকে 2015, তার মানে প্রায় 10 বছরের মন্দির। খুব একটা পুরনো না, একদম নতুন মন্দির। থ্যাংক ইউ ফর ভিজিটিং রেমুনা নোটিফাইড এরিয়া কাউন্সিল। এইটুকুই পড়তে পারলাম, উড়িয়া আমি পড়তে পারি না। 279.3 কিলোমিটার। আর সামনে দেখছো একটা বিরাট পাহাড়, মানে পাহাড়ের রেঞ্জটা দেখো, মানে বিরাট তো বটেই, কত দূর থেকে কত দূরে আছে। আমরা যাচ্ছি এখন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে, সেইখানে আজকে রাত্রিটা থেকে যাব, কালকে দেখা যাবে কালকে কি করা যাবে। তো এখন সন্ধে প্রায় হতে চললো, আর আমার ব্যাটারিও প্রায় শেষ। বইচা নীলগিরি 10 কিলোমিটার, বাঁদিকে আমরা বাঁদিকেই যাচ্ছি। তোমাদের দূর থেকে দেখিয়েছিলাম নীলগিরি পাহাড়, সেই নীলগিরিতে আমরা যাচ্ছি এখন। দূরের আকাশ ডাকছে, দূরের পাহাড়। বলো এই সময়টা প্রকৃতি কখন নিজেকে কিভাবে সাজিয়ে নেয়, এই জিনিস ঘরে বসে পাওয়া যায় না, রাস্তায় বেরোতে হবে। আমরা সারা দিন বাইক চালাচ্ছি। দেখা যাচ্ছে উপরে আলো জ্বলছে একদম পাহাড়ের উপরে, উপরে দেখা যাচ্ছে কিনা জানি না, রেল লাইন পেরিয়ে গেলাম। এতটুকু আমরা কিন্তু ক্লান্ত হইনি, ক্লান্ত হয়ে যাই আমরা একঘেয়েমি জীবনে। একঘেয়েমি কাটাতে চলো তোমরা আমাদের সাথে বেরিয়ে পড়ো। তোমরা যারা যারা যেতে চাও আমাদের সঙ্গে বলবে, আমরা একসাথে টিম করে যাব এবার থেকে। আমরা এখন আছি নীলগিরি পাহাড়ের নিচে, এই রাজবাড়ি সংলগ্ন মন্দিরে। কিচ্ছু দেখাতে পাচ্ছি না, চারিদিক অন্ধকার। এই হচ্ছে নীলগিরি রাজবাড়ি। এর ইতিহাস একদিন তোমাদের বলবো, তবে একটাই এখন জেনে রাখো, 1948 সালের জানুয়ারিতে নীলগিরি রাজ্য উড়িষ্যার রাজ্যের সাথে এক হয় এবং বালাসোর জেলার অন্তর্ভুক্ত হয়। সব ভগ্নস্তূপে পরিণত হয়েছে ভেতরটা। তাও যতটা পারছি ওপর থেকে ছবি দেখাচ্ছি। কোনো একদিন আবার আসবো, আবার দেখাবো। ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর। একদম এখানে 299.6
পঞ্চলিঙ্গেশ্বরের এরিয়ায় আমরা ঢুকে গেছি। 299.9। দেখো বন্ধুরা, আজকে একদম বর্ধমানের বাড়ি থেকে 300 কিলোমিটার হলো। 7টা 4 বাজছে, 7টা 4 বাজছে, প্রায় 12 ঘন্টা হয়ে গেল। মনে হচ্ছে পাহাড়ি রাস্তা, পাহাড়ে উঠছি আমরা, দেখি কি হয়। প্রচুর লজ, প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর থাকবার জায়গা। আমরা এখন যাচ্ছি আমাদের যেখানে বুক করা হয়েছে, অনেক লজ, দূরে দূরে অন্ধকারে আলো দেখা যাচ্ছে, সব লজ রিসোর্ট। মনে হচ্ছে এইখানে বোধহয় আমাদের। কি নেমে যাব? যেখান থেকে হাঁটবো সেটা খুব নিয়ারেস্ট। হ্যাঁ, আমি যেখানে দাঁড়িয়েছিলাম সব লাইট ফাইট জ্বলছিল না, হ্যাঁ, একই মালিকের ওখানে যাবে বলছিল। আমি তো ওখানে দিও না, এখানে তো এখান থেকে কাছে হবে। যা বোঝা যাচ্ছে এই মালিকের দুটো হোমস্টে আছে, একটা বড় বিল্ডিং টাইপের, এটা কিছুটা কটেজ টাইপের। এইটা স্বরূপ করলেন যে কারণ হচ্ছে এখান থেকে 300 সিঁড়ি তো এগোতে হবে, প্লাস সিঁড়ির আগে পর্যন্ত তো হাঁটতে হবে। এটা নিয়ারেস্ট নাম হচ্ছে শকুন্তলা হোমস্টে। কাল সকালে আমরা বেরিয়ে পড়বো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন, আরও ওখানে কি কি দেখার আছে। ভিডিওটা আজকে এই পর্যন্তই। এরপর পার্ট 3 আসবে, এটা পার্ট 2। এর আগের পার্ট 1টা দেখে নিও উড়িষ্যা সফরের। যদি বর্ধমান থেকে উড়িষ্যা সফরের এই বাইক রাইড তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস দিও। আর যারা নতুন তারা প্লিজ স্টাডি রাইডার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো। 301.1 কিলোমিটার, 7টা 13 বাজছে সন্ধে। 10295.2 কিলোমিটার হয়েছে।